ট্রাভেল হান্টারের কুয়াকাটা ভ্রমণের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকেই ট্রাভেল হান্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের পর্বে থাকছে কুয়াকাটা সীমা বৌদ্ধ মন্দির। মন্দিরে রয়েছে 37 মণ ওজনের একটি বৌদ্ধ মূর্তি, যার উচ্চতা প্রায় 32 ফিট। আগে এই মন্দিরটির কাঠামো ছিল কাঠের তৈরি, পরে অবশ্য মন্দিরটি পাকা করা হয়। এছাড়া বৌদ্ধ মন্দিরের পাশে রয়েছে অতি প্রাচীন মিষ্টি পানির কুয়া, আর এই কুয়া থেকেই মূলত এসেছে কুয়াকাটা নামটি। আমরা বর্তমানে অবস্থান করছি 32 ফিট উচ্চ একটি বৌদ্ধ মন্দিরে। এই মন্দিরে কি আছে সেগুলো আমরা দেখব, চলুন দেখা যাক। টিকিট কত করে? 10 টাকা করে। আস্তে আপনারা ভিডিওতে দেখছেন সীমা বৌদ্ধ বিহার, পটুয়াখালী জেলার ললাচাপড়ি ইউনিয়ন পরিষদের মিস্ত্রিপাড়া গ্রামে অবস্থিত এই বৌদ্ধ মন্দিরটি। এটি একটি মূল্যবান উপাসনা স্থান, যা বাংলাদেশের বহুধর্মীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। মন্দিরে রয়েছে 37 মণ ওজনের একটি বৌদ্ধ মূর্তি, যার উচ্চতা প্রায় 32 থেকে 36 ফিট। আগে এই মন্দিরটির কাঠামো ছিল কাঠের তৈরি, পরে অবশ্য মন্দিরটিকে পাকা করা হয়। বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের প্রতিমার পাশাপাশি 200 বছরের পুরনো একটি কূপ রয়েছে। বলা হচ্ছে এই মূর্তিটি এই উপমহাদেশের বৃহত্তম বৌদ্ধ মূর্তি। মন্দিরটি একটি লাল এবং সাদা রঙের ছাদযুক্ত বিল্ডিং, যা অনেকগুলো প্রতিসম ছাদ প্যানেল সমন্বয়ে তৈরি করা হয়, যার শীর্ষে একটি পাতার মতো করে কোণ মিলিত হয়। এছাড়াও বিভিন্ন বৌদ্ধ ও প্রাণী অন্যান্য 8টি মূর্তি এখানে দেখতে পাওয়া যায়। কুয়াজা থেকে আজকে সাগরকুণ্ড কুয়াকাটার ঐতিহাসিক নিদর্শন প্রায় 200 বছরের পুরনো। কুয়া আজ সংস্কারের মাধ্যমে উন্নত করা হয়েছে, আর এই কুয়ার নাম অনুসরণে এই স্থানটির নামকরণ করা হয়েছে কুয়াকাটা। রাখাইনরা বন জঙ্গল পরিষ্কার করে হিংস্র জীবজন্তুর সাথে লড়াই করে বসতি স্থাপন করে। ভিন্ন জাতি ভিন্ন ধর্মের ঐতিহ্য নিয়ে বাঙালি পরিবারের সাথে মিশে আছে যুগ যুগ ধরে। ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষর হিসেবে কুয়াটি আধুনিকায়ন করা হয়েছে। কুয়াটিকে ইট দিয়ে গেঁথে টাইলস দ্বারা সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। কুয়াকাটা নামকরণের পেছনে যে ইতিহাস আছে, সেই ইতিহাসের সাক্ষী কুয়াটা এখনও রয়েছে। কথিত আছে 1684 সালে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে রাখাইনরা বঙ্গোপসাগরের তীরে কুয়াকাটা দ্বীপে এসে আশ্রয় নেয়। সাগরে নোনা জল ব্যবহারের অনুপযোগী হয় তারা এখানে মিষ্টি পানির জন্য কূপ খনন করে। সে থেকে জায়গাটি ধীরে ধীরে কুয়াকাটা নামে পরিচিত হয়ে বাংলাদেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে একটি জাতি রাখাইন। এসব এলাকায় তখন কোনো জনবসতি ছিল না কোনো পিতল বা পানীয় ব্যবস্থা কিংবা গভীর নলকূপ। গভীর অরণ্যে ঘেরা এই ভাগ্যকুলের বালুচরে রাখাইন সম্প্রদায়ের সদস্যরা প্রায় 200 বছর পূর্বে মিষ্টি পানি বা পানীয় জলের জন্য খনন করে কূপ বা কুয়া। সেই থেকে ওই জনপদের নাম কুয়াকাটা, বা বর্তমানে দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে দেশি বিদেশি পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। সরকার 1998 সালে কুয়াকাটাকে আধুনিক পর্যটন নগরী হিসেবে ঘোষণা করেন। সাগরকুণ্ডা কুয়াকাটার নামকরণে কুয়া খননের কেন্দ্র করেই হয়েছে। আচ্ছা মনির ভাই, এই জায়গাটার নাম কি? তাহলে এই জায়গাটার নাম হলো মিষ্টিপাড়া। মিষ্টিপাড়া। এই মিষ্টিপাড়ার নামটা কোথা থেকে আসে? এই মিষ্টিপাড়ার নামটা আসছে আপনার 100 বছর আগে। হ্যাঁ। এখানে মায়ের বাণীর সেই মন্দিরা বাস। তো এখানকার গ্রামে একটা মাতবার ছিল। হ্যাঁ। যেমন এই গ্রামে মাতবার ছিল মিষ্টি মাতবার, হ্যাঁ। তার নামে এই গ্রামটা হয়েছে মিষ্টিপাড়া। তার পার্শ্ববর্তী গ্রাম হল লক্ষ্মীপাড়া, হ্যাঁ। সে নামে মাতবারের নাম
এরকম তো বলছি এই অঞ্চলটা আপনার 8-10টা গ্রাম আছে এরকম পার্ক, হুম। যার যার নামই একটা গ্রাম বলা হয়। তো বাগানে চলেন যাই আমরা তাহলে। এরপরের স্পট কি আমাদের? আর এরপর পরের স্পট হলো রাখাইন তাঁতপল্লী। রাখাইন হ্যাঁ, তাজমহল। এখানে রাখাইন মেয়েরা তাদের থাকে এবং ওরা ছেলেরা মানে এখানে হচ্ছে মূলত হচ্ছে নারী প্রধান, নারী মানে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নারীরা নেবে। ব্যবসা বাণিজ্য করবে আর পুরুষরা ঘরে কাজ করবে। I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the সম্পূর্ণ কি এটা হাতে fakeness. If বোনা? you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vent. দোকান যেমন মুভির থেকে ভাড়া নিয়ে আমাদের কান্ট্রি ওরা দোকান দিচ্ছে। সম্পূর্ণ কি হাতে বোনানো? মেশিনের সাহায্য ছাড়াই? কমপ্লিট করে বর্তমানে আমরা অবস্থান করছি কুয়াকাটার রাখাইন তাঁতপল্লীতে। এখানে মূলত রাখাইন যারা আছে মায়ানমারের প্রদেশের যে নাগরিকরা, তারা সম্পূর্ণ হাতে বুনন যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো এখানে তৈরি করে এবং বিক্রি করে। বহু পর্যটক এখানে আসেন সেই তাঁতে বোনানো কাজগুলো দেখার জন্য এবং সেই সাথে কেনার জন্য। তা আমরাও আজকে দেখাবো এই বিষয়গুলো। পটুয়াখালীর কলাপাড়ার মিষ্টিপাড়ার রাখাইন পল্লীতে ঢুকলেই কানে আসে তাদের টাকুর সব দেখা মিলবে রাখাইন নারীতে। কেউ সুতো ছাড়ানোর কাজে, আবার কেউ বা রঙের কাজে ব্যস্ত, আবার কেউ বা দুই হাতে সমান ব্যস্ত। পুরুষদের তুলনায় নারীরা এ পেশায় জড়িত বেশি। পাশেই রয়েছে তাদের তৈরি নানা পণ্য, তাতে কাজ করার পাশাপাশি এসব বিক্রিও করছেন। সনাতনী পদ্ধতিতে রাখাইন রমণীদের হাতে বোনা লুঙ্গি, তোয়ালে, চাদর, জামা সহ নানা সামগ্রী মূল্য তুলনামূলকভাবে কিছুটা বেশি হলেও টেকে বেশি দিন। কিন্তু সুতার মূল্য বৃদ্ধি, মধ্যস্বত্বভোগী আর্থিক দৈন্যতা তাদের এই পোশাক শিল্পকে করে তুলেছে সংকটাময়। কারিগরদের অভিযোগ, আধুনিক তাঁত বুনন পদ্ধতির আওতায় তাদের নিয়ে আসার নানা উদ্যোগ থাকলেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। ফলে শ্রম মূল্য না ওঠায় অনেকে হয়ে পড়েছেন হতাশ, পড়েছেন জীবিকার দৈন্যতায়। রাখাইন নারীরা বলেন, 1 কেজি সুতায় 2টি গায়ের চাদর বা 5 থেকে 6টি মাফলার অথবা 3 থেকে 4টি তোয়ালে কিংবা 2টি শার্ট পিস তৈরি করা যায়। একটি চাদর তৈরি করতে সময় লাগে 4 দিন, আর জালি চাদর তৈরি করতে সময় লাগে 2 দিন। নকশি করা একটি মাফলার তৈরিতে 2 দিন, আর নকশি ছাড়া করলে 1 দিন সময় লাগে। একটি তোয়ালে তৈরিতে প্রায় 2 দিন সময় লাগে। প্রকারভেদে এইসব বিক্রিতে তাদের লাভের পরিমাণ 20 থেকে 80 টাকা। পূর্বপুরুষেরা নিজেদের প্রয়োজন মেটাতেই তাতে বস্ত্র বুনতেন, সে ঐতিহ্য ধরে রেখেছেন তারা বংশ পরম্পরায়। এটি তাদের ঐতিহ্য হলেও বর্তমানে চলছে দুর্দিন। সুতার দাম বাড়লেও তাদের পণ্যের দাম বাড়েনি। পণ্যের চাহিদা বাড়ার কারণে পরিশ্রম বেড়েছে, কিন্তু সে তুলনায় শ্রম মূল্য বাড়েনি। এগুলো কি তাঁত?
এই মার্কেটটা কত দূর পর্যন্ত? মার্কেটটা একদম মাথা বাজার। বলো। আজ তবে এই পর্যন্তই। পঞ্চম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে চতুর্থ পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন, কারণ দেশটা আপনার আমার সকলের। তবে চলুন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে শেষ করি আজকের পর্ব। ধন্যবাদ।